অর্ধ গর্ধ শিক্ষিত আমি আছি এখানে, তুমি জেলে পাঠাবে? জেলে তোমায় পাঠাবো। দুরাচারী, দাঙ্গাকারী, ব্যভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তিকারী, অত্যাচারী, স্বৈরাচারী। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে, আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। এআই কে দিয়ে করিয়েছো। এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো। ইউ মাস্ট রিজাইন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আমাদের মুখ্যমন্ত্রীর একই অবস্থা। অনেকে তো এটাও বলছেন যে এসআইআর এর ঠেলায় নেত্রী নির্ঘাত এবার রাঁচি যাবেন, রাঁচি গিয়ে ভর্তি হবেন, সেরকমই যেন ইঙ্গিত এখন পাওয়া যাচ্ছে। অমিত শাহ সবে ভোটের আগে এই কলকাতায় এসে বিজেপির নানান রণকৌশল ঠিক করছেন, আর সেই রণকৌশলের মাঝে তিনি একটিমাত্র সাংবাদিক বৈঠক করেছেন। আর সেই সাংবাদিক বৈঠকেই অমিত শাহ যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে এমন জ্বালা ধরিয়েছে যে তিনি রীতিমতো এদিন বাঁকুড়ায় জনসভায় ভাষণ না দিয়ে প্রায় 1 ঘন্টার ওপর ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গালমন্দ করে গেলেন। যা মুখে আসে তাই বলে গেলেন এবং নিজের গলা পর্যন্ত ফাটিয়ে ফেললেন। কিন্তু তারপরেও এদিন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অমিত শাহকে গালমন্দ দিয়ে মন ভরল না। তিনি যে গালমন্দটা জনসভায় দিচ্ছিলেন, সেই গালমন্দটা দিতে গিয়ে তার আওয়াজ মাইকে তেমন জোরালো হচ্ছিল না। আর সেই কারণে তিনি যথারীতি ফের এদিনও মাইক ম্যানের উপরে রীতিমতো খাপ্পা হয়ে গেলেন। আর খাপ্পা হয়ে তিনি কি করলেন বন্ধুরা, ছোট্ট করে দেখুন। আমি পরিষ্কার করে বলছি, যাদের 54 লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন। নিয়মটা জেনে রাখুন। 7 নম্বর ফর্ম আর 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। যারা বিএলএরা আছে শুনে রাখুন ভালো করে, এবং পার্টির নেতারা যারা আছেন বা অঞ্চলের যারা আছেন, যারা আমার দলের সম্পদ, মেয়েরাও ভালো করে এই কাজটা করতে পারেন। যাদের 54 লক্ষের নাম বাদ দিয়েছে, কেন দিয়েছে? ধরুন আমার নাম মমতা, আমি বাংলায় লিখলাম, ভালো করে শুনুন, চিৎকার চেঁচামেচি না করে কথাগুলো ভালো করে শুনুন, এটা আপনাদের জন্য বলার। এই কথাগুলো আমি যেটা বলছি, একে তো মাইকটা খারাপ, আমার গলা ভেঙে যাচ্ছে চিৎকার করতে করতে, মাইকে আওয়াজ নেই। যারা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেন মাইক কেন দেখেন না? আমি আপনাদের বলি, আপনারা শান্ত হন তবে বলবো। সবাই মুখে আঙুল দিন, ঠিক হয়ে যাবে। কেউ বলুন নিজেরা কথা বলবেন না, নিজেদের মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ মাইকটা ভালো না, আমাকে চিৎকার করতে হচ্ছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থা এখন হয়েছে, এসআইআর তার কি দশা করে ফেলেছে। আর ঠিক সেই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে কলকাতায় পা রেখেছেন, কলকাতায় পা রেখে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের একের পর এক পোল খুলে দিচ্ছেন, কাছা খুলে দিচ্ছেন, তখন নেত্রী কিন্তু আর নিজেকে ঠিক রাখতে পারছেন না। সততার প্রতীক কিন্তু আর চুপ থাকতে পারছেন না। আর নিজের কথা বলতে গিয়ে তাকে এমন জোরে সবাই চিৎকার করতে হচ্ছে, চিৎকার করে তার কথাকে মানুষের কানে পৌঁছে দিতে হচ্ছে যে তার গলা পর্যন্ত ফেটে যাচ্ছে। আর তার এই যে গলা ফাটানো, সেই গলা ফাটানো কিন্তু তার উন্নয়নের পাঁচালির জন্য নয়। তিনি গলা ফাটাতে বাধ্য হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে দাবিগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোকে ভুল প্রমাণিত করার জন্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অমিত শাহকে যে ভাষায় আক্রমণ করেছেন, যেভাবে আক্রমণ করেছেন, সেটা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তো এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার ভাষণকে বস্তির যে ঝগড়া, সেই বস্তির ঝগড়ার পর্যায়ে কিন্তু এনে ফেলেছেন। আর সেটার কারণ কিছুই নয়, এসআইআর এর শুনানিতে যেভাবে নির্বাচন কমিশন কড়াকড়ি শুরু করেছে, তাতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বি প্ল্যান, সেই বি প্ল্যানটা কিন্তু ফেল মেরে গেছে। কি বি প্ল্যান ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের? তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে এসআইআর এর শুনানি, সেই শুনানির সময়ই আসল খেলাটা খেলতে চেয়েছিলেন।
তৃণমূল প্রায় ঠিক করেই রেখেছিল যে শুনানির সময়ে নির্বাচনী আধিকারিকদের ধমকে চমকে যত নাম বাদ গেছে সমস্ত নামই তুলিয়ে ফেলবেন। কিন্তু নির্বাচন কমিশন এমন কঠোর অবস্থা নিয়েছে, এমন এমন আধিকারিককে এ রাজ্যে ডেকে পাঠিয়েছে, দায়িত্ব দিয়েছে যে তারা তৃণমূলের সেই যে হুমকি হুঁশিয়ারি, সেই হুমকি হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছেন না। আর এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছেন মহাফাপড়ে। যে 1 কোটির উপর নাম বাদ যাওয়ার কথা শুভেন্দু অধিকারী বলে রেখেছেন, সেটাই যে বাস্তবে পরিণত হতে চলেছে সেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পারছেন। আর এদিন কলকাতায় এসে অমিত শাহ যেভাবে অনুপ্রবেশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করলেন এবং সেই সঙ্গে যেভাবে তিনি এদিন অনুপ্রবেশকে সামনে রেখে রাজ্য বিজেপির নেতাদের ভোটে ঝাঁপানোর কথা বললেন, তাতে একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন যে এই এসআইআর এর খেলা তার হাতের বাইরে চলে যেতে বসেছে। এসআইআর এর ফলে কিন্তু তার খেলা উল্টো হয়ে যেতে বসেছে এবং যেভাবে এসআইআর এর শুনানিতে তৃণমূলের নেতাদের কোনো রণকৌশলই কাজে লাগছে না, কোনো হুমকি হুঁশিয়ারি কাজে লাগছে না, তাতে তৃণমূলের কিন্তু কোনো খেলাই জমছে না। আর তার মাঝখানে অমিত শাহ এই পশ্চিমবঙ্গে এসে যেভাবে রাজ্য বিজেপি নেতাদের মানে শ্রমিক সুকান্ত শুভেন্দুদের একেবারে গাইড করছেন, এবারের 2026-এর বিধানসভা ভোটের আগে পুরো একেবারে রণকৌশল সাজিয়ে দিচ্ছেন, তাতে তৃণমূল নেত্রী ভালো মতোই বুঝতে পেরেছেন যে এবারের 2026-এর বিধানসভা ভোটে তার সঙ্গে কি ঘটতে চলেছে। আর এটা যতই তিনি বুঝতে পারছেন ততই কিন্তু তার মেজাজ গরম হচ্ছে, মোদি শাহদের ততই তার গালমন্দ করতে ইচ্ছে করছে। আর এই গালমন্দ করতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি ভাষায় কথা বললেন বন্ধুরা দেখুন। হয় 3 থাকতে নয়, 2টো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে। আর যাদের 2টো কানই কাটা তার আবার কান কাটার ভয় কি? কান কাটা বাবুরা কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো, আর যত পারো মানুষকে ধরে কিলো। 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন, মনে রাখবেন আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম আপনাকে 1 পা বেরোতে দিতাম না। একজন দুঃশাসন এসছেন বাংলায়, ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন, ওদের চোখে দেখবেন 2 চোখে দেখলেই আতঙ্ক হবে, এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, গেল রে, গেল রে, গেল রে। দুঃশাসন বাবু এসছেন, শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি 1.5 কোটি লোকের নাম বাদ যাবে। কেন? যারা সারা জীবন বাংলায় থেকেছে, বাংলায় তারা ভোটার। আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি। মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে? মমতা ব্যানার্জি করে গেছে, আপনি নন। সব এজেন্সি জিজ্ঞেস করুন অনুপ্রবেশ কার হাতে? তোমার হাতে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী বিএসএফ কার হাতে? অনেক জমি তোমায় দিয়েছি কিন্তু তুমি করতে পারোনি। আগে ওগুলোর কাজ শেষ করো, যে জমিগুলো দিয়েছি তারপরে আবার দেব। তোমার তো বর্ডার করার কাজ নয়, তুমি এখন 1.5 কিলোমিটারটাকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফকে দিয়ে থ্রেট করছো। আমি বিএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআইএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআরপির বিরুদ্ধে নই, আমি এজেন্সির বিরুদ্ধে নই, কিন্তু তাদের বলবো ইম্পার্শিয়ালি কাজ করতে।
যদি বিজেপির কথাই চলে তাহলে তো বলতেই হবে। কই আমরা তো পুলিশকে বলি না বিজেপির কথাই আমাদের কথাই চলো, তারা নিজের মতো করে, যতটা পারে করে। কাজেই মনে রাখবেন, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়ছি না এবং ছাড়ব না। আজকে বলছে এসআইআর এর নামে অনুপ্রবেশকারী হাঁটাবো। এতদিন কি করছিলেন? দুধ ভাত খাচ্ছিলেন না? এতদিন পিঠে ভালো খাচ্ছিলেন? তাও তো আবার নাকি খান না আপনারা। আপনারা তো আবার বাংলার খানা পছন্দ করেন না। বাংলায় যখন আসেন কি খান এটা আমার দেখতে ইচ্ছে করে। বাংলায় যা খাদ্যের সুস্বাদু তার কোথাও নেই। বাংলার মেয়েদের ঘরের রান্না খেয়ে দেখেছেন? একবার তো নাটক করলেন, হোটেল থেকে কিনে আনলেন, আর আদিবাসী তপশিলীদের বাড়িতে গিয়ে হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপশিলীর বাড়িতে খাচ্ছি। আর আজ নমশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ, রাজবংশীদের নাম বাদ, হিন্দুদের নাম বাদ, সংখ্যালঘুদের নাম বাদ করতে 2 বছর লাগে। নির্বাচন সামনে বলে বাবুদের, ওই যে হ্যাংলা বাবু, তাড়াতাড়ি ওনাকে জিততে হবে। জিতবে না কচু হবে, জিতবে না ঘেঁচু হবে। বল যা ঘেঁচুর ইংরেজি জিজ্ঞেস কর, বাংলা ওয়ার্ড, আগে বাংলা ভাষা শেখ। এগুলো বাংলার ওয়ার্ড, টিপিক্যাল টাইপ অফ ওয়ার্ড। ঘেঁচু হবে, কচুর নয় ইংরেজি জানবে। ঘেঁচুর ইংরেজি কি বের করো। জোর করে বলছে নাম কাটো, তা নাহলে তোমার জেলে পাঠিয়ে দেবো। এত বড় সাহস! আমি আছি এখানে, তুমি জেলে পাঠাবে? জেলে তোমায় পাঠাবো। ক্ষমতায় আছো বলে উদ্ধত্ত, দুরাচারী, দাঙ্গাকারী, ব্যভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তিকারী, অত্যাচারী, স্বৈরাচারী। মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়ে দিয়েছে, আমাকে তো সারাক্ষণ বানায়, আপনারা জানেন। আমার তাতে গায়ে ফোসকা পড়ে না। তোরা যত বলবি তত খুশি হব আমি। আমাকে আদিবাসী বানাও, আমাকে তপশিলি বানাও, আমাকে মাটির মানুষ বানাও, আমাকে সংখ্যালঘু বানাও, আমাকে পার্সি বানাও, আমাকে খ্রিস্টান বানাও, আই ডোন্ট কেয়ার। আই ডিয়ার। আমি কেয়ার করি অনলি মানুষকে, আর কাউকে নয়। যতদিন বাঁচবো এই দুরাচারীদের বিরুদ্ধে লড়বো, এই শকুনি মামাদের বিরুদ্ধে লড়বো, এই দুর্যোধনদের বিরুদ্ধে লড়বো, এই দুঃশাসনদের বিরুদ্ধে লড়বো, লড়বো, গড়বো, জিতবো। এক কোটি 142 কোটি আধার কার্ড আপনারা আরটিআই রিপ্লাইয়ে বলেছেন মিস্টার দুঃশাসন মিনিস্টার, মিস্টার দুরাচারী মিনিস্টার, মিস্টার ব্যভিচারী মিনিস্টার, মিস্টার দানবের সরকার। জেনে রাখুন, মায়েরা বেশি করে শাক বাজান যাতে ওদের কানে যায়। গর্দবদের, অর্ধ শিক্ষিত, গর্ধ শিক্ষিত। বাংলার মাটিকে চেনে না, যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে, আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। এআই কে দিয়ে করিয়েছো, এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। তোমার পদত্যাগ চাই, তা নাহলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে। আজকে তুমি ক্ষমতায় আছো, এজেন্সি দেখাচ্ছ। বাংলায় কিছু হলে চিৎকার হইচই, আর উত্তরপ্রদেশে হলে ধামাচাপা, মাটি চাপা, টোটালটাই ভাপা।
বল বাংলার মানুষকে চোর বলবার আগে তোরা দিল্লি কা লাড্ডু সবচেয়ে বড় ডাকাত। বলেছেন 2/3 পাবো। এখন আর বলতে পারছে না ইসবার 200 পার। এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার। বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয়, গণতন্ত্রের মাধ্যমে। বাংলাই পথ দেখাবে, বাংলাই দিশা দেখাবে, বাংলাই সারা ভারতবর্ষ জুড়ে সবাইকে সাহায্য করবে। আমাকে যদি তোমার এতই ভয়, গুলি করে মেরে দাও না, সব শান্তি হয়ে যাবে। তাও হবে না, আমি যা তৈরি করে রেখেছি না, টুকটুক করে লজেন্সের মতো খাওয়াবে, একটু একটু করে খাবে আর টক ঝাল মিষ্টির স্বাদ বহন করবে। একটু একটু করে দেখবে আর লুচির মতো ফুলবে আর বেগুনের মতো জ্বলবে। জাগ্রত হন, জাগুন জাগুন জাগুন, পথে নামুন নামুন নামুন। বিজেপিকে থামানোর জন্য একটাই অস্ত্র, মানুষের জাগরণ। মানুষ যেদিন পথে নামবে ওগুলো লেজ গুটিয়ে পালাবে। দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ দেখাবে, আপনারা বানিয়ে নিন। যাকে যা পারছে বলছি, আর টাকা দিয়ে কোটি কোটি টাকা। বলে তৃণমূলের সবাই চোর, তুমি সাধু, তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোত্থেকে? বলে আমরা পরিবারতন্ত্র করি না। পরিবারতন্ত্র করবে কি করে? তুমি তো তুমি চাও না তোমার ছেলে মার খাক, তোমার ছেলে অ্যারেস্ট হোক, তোমার ছেলে খেটে বেড়াক, তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে। সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয়, কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে। নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থাক আর অন্যদের ব্যাপারে গোল্লায় যাক। এটা হতে পারে না। প্রত্যেকটা বিএলএ দেখবেন, যতক্ষণ পর্যন্ত জেনুইন ভোটারের নাম না উঠছে কেউ এলাকা ছাড়বেন না।